বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নীরব অথচ গভীর এক গুঞ্জন এখন দানা বাঁধছে, যা আগামী দিনের নির্বাচনী দৃশ্যপটকে এক অপ্রত্যাশিত মোড় দিতে চলেছে। বিশেষত দেশের অন্যতম পুরনো ও বিতর্কিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী তাদের আসন্ন নির্বাচনের কৌশল নিয়ে এমন কিছু পরিকল্পনার কথা জানিয়েছে, যা কেবল চমকপ্রদী নয়, বহুলাংশে অভিনব। দলটি বেশ আগেই ঘোষণা দিয়েছে যে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকবে একাধিক চমক, যেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রথাগত রাজনীতির বাইরে থাকা বহু গণ্যমান্য ব্যক্তিকে তারা প্রার্থী হিসেবে তুলে ধরবে। এই ঘোষণা কেবল কথার কথা না, বরং এর বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে, যা রাজনীতির সচেতন মহলে ব্যাপক কৌতূহল এবং আলোচনা সৃষ্টি করেছে। এই চমকের প্রথম ইঙ্গিত মিলেছে হবিগঞ্জ ৪ আসনে, যেখানে দল তাদের পূর্বঘোষিত প্রার্থীকে পরিবর্তন করে নতুনভাবে মনোনয়ন দিয়েছে আমার দেশ পত্রিকার পরিচিত মুখ সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। একজন প্রতিষ্ঠিত সাংবাদিকের রাজনীতিতে সরাসরি প্রবেশ এবং জামায়াতের মতো একটি দলের মনোনয়ন পাওয়া, এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। অলিউল্লাহ নোমান, যার সাংবাদিকতার অভিজ্ঞতা ও বিশ্লেষণ ক্ষমতা নিয়ে বিতর্ক থাকলেও তার সুপরিচিত ও জনমানুষে তার প্রভাবকে অস্বীকার করা যায় না। আমার দেশ পত্রিকার সঙ্গে তার সংশ্লিষ্টতা তাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ে পরিচিতি দিয়েছে, যা জামায়াতের জন্য একটা নতুন মুখ হিসেবে বিবেচিত হতে পারে। এই পরিবর্তন কেবল একটি আসনের প্রার্থী বদল নয়, বরং এটি জামায়াতের সামগ্রিক কৌশল পরিবর্তনের একটি সূচক, যেখানে তারা প্রথাগত কর্মীভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে সমাজের প্রভাবশালী পেশাজীবী ও সুপরিচিত ব্যক্তিদের কাছে পৌঁছাতে চাইছে। এই সিদ্ধান্তের পেছনে দলীয় নেতৃত্ব, বিশেষত আমির ডক্টর শফিকুর রহমানের দূরদর্শিতা এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার একটি সুচিন্তিত পদক্ষেপ দেখা যায়। এই নতুন ধরনের প্রার্থী বাছাইয়ের মাধ্যমে জামায়াত কি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বিচ্ছিন্নতা ঘোচাতে চাইছে, নাকি জনমানুষে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির একটা পরীক্ষামূলক প্রচেষ্টা চালাচ্ছে, তা সময় বলে দেবে। তবে এই পদক্ষেপ যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত, তা বলা বাহুল্য। তবে এই প্রাথমিক চমকেও ছাড়িয়ে যেতে পারে জামায়াতের আরেকটি সাহসী এবং যুগান্তকারী পরিকল্পনা। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং দলের অভ্যন্তরীণ সূত্র থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবার ভিন্ন ধর্মাবলম্বীদের মনোনয়ন দেওয়ার কথা গুরুত্ব সহকারে ভাবছে। এটি এমন একটি পদক্ষেপ যা বাংলাদেশের রাজনীতিতে প্রায় নজিরবিহীন, বিশেষ করে জামায়াতের মতো একটি সংরক্ষণশীল দলের জন্য। এই চিন্তাভাবনা মূলত যেসব আসন হিন্দু অধ্যুষিত অথবা যেসব আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যেই হিন্দু প্রার্থী দিয়েছে, সেগুলোকে কেন্দ্র করে জামায়াত চাইছে এমন আসনগুলোতে তারা কোনো প্রভাবশালী ও গ্রহণযোগ্য হিন্দু ব্যক্তিকে তাদের প্রার্থী বানিয়ে এক ভিন্ন বার্তা দিতে। এই কৌশল একদিকে যেমন তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ কিছুটা হলেও খণ্ডন করতে পারে, তেমনি অন্যদিকে এটি বিএনপি ঐতিহ্যবাহী হিন্দু ভোট ব্যাংকে ফাটল ধরানোর একটা সুচতুর পরিকল্পনাও করতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে জামায়াতের ভেতরেও যে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে, তা সহজে অনুমেয়। এ ধরনের একটি পদক্ষেপ তাদের নিজস্ব কর্মী সমর্থকদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পরিকল্পনার সবচেয়ে বড় এবং আকর্ষণীয় দিকটি উঠে এসেছে ঢাকা ৩ আসনকে কেন্দ্র করে। এই আসনটি বাংলাদেশের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল। এখানে ধানের শীষে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যিনি অত্যন্ত হেভিওয়েট এবং প্রভাবশালী একজন নেতা। বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনীতির একজন সাক্ষী, যিনি বহুবার কারাবরণ করেছেন এবং বিরোধী দলের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং বাগ্মিতা তাকে ঢাকা ৩ আসনে একজন দুর্নিবার প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এমন একজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা যে কোনো দলের জন্যই একটা কঠিন চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাতেই জামায়াতের চমকপ্রদ কৌশলের ইঙ্গিত মিলেছে। জামায়াতের অনেক প্রার্থী এবং শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন যে এই আসনে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মতো শক্তিশালী প্রার্থীর মোকাবেলায় জামায়াত ইসলামীরও একজন প্রভাবশালী ও গ্রহণযোগ্য সনাতনী ধর্মাবলম্বীকে প্রার্থী করা প্রয়োজন। আর এই প্রেক্ষাপটে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে যে নামটি উঠে আসছে, তা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। তিনি আর কেউ নন, জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মাধ্যমে তার ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের মাধ্যমে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার লেখা, বিশ্লেষণ, বর্তমান সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান তাকে দেশের তরুণ সমাজ এবং ভিন্ন মতাবলম্বীদের মহলে একটা পরিচিত মুখ করে তুলেছে। তার এই জনপ্রিয়তা এমন এক সময় এসেছে যখন এই দুই দেশের মূলধারার রাজনীতিতে একটা ধরনের স্থবিরতা দেখা দিয়েছে এবং মানুষ নতুন মুখ এবং নতুন চিন্তা চাইছে। আশ্চর্যের বিষয় হলো, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথেই পিনাকি ভট্টাচার্যের ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যা অনেকের মনে প্রশ্ন তৈরি করে।
একজন প্রগতিশীল বা অত্যন্ত ফ্যাসিবাদ বিরোধী পরিচিত সম্পন্ন ব্যক্তির সাথে জামায়াতের মতো একটি রক্ষণশীল এবং বিতর্কিত দলের এমন ঘনিষ্ঠতা কিভাবে গড়ে উঠল? এই ঘনিষ্ঠতা কি আদর্শিক, নাকি এটি কেবল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি কৌশলগত মিত্রতা? পিনাকি ভট্টাচার্য নিজেই কি জামায়াতের আদর্শের প্রতি ঝুঁকছেন, নাকি জামায়াত নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে এমন একজন ব্যক্তিকে কাছে টানতে চাইছে যার জনপ্রিয়তা ও প্রভাবকে তার নিজেদের নির্বাচনী সুবিধার জন্য তারা ব্যবহার করতে পারে? এই প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি। তবে ঘনিষ্ঠতা যে একটা শক্তিশালী রাজনৈতিক সমীকরণে জন্ম দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই ঘনিষ্ঠতা যদি সত্যি হয়, তবে পিনাকি ভট্টাচার্যের সম্ভাব্য প্রার্থিতা কেবল চমকপ্রদই হবে না, বরং তা এক গভীর রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করবে। তবে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি জ্বলন্ত প্রশ্ন, যা পুরো পরিস্থিতিকে আরও বেশি সাসপেন্স ভিত্তিক করে তুলেছে। সে প্রশ্নটি হলো, নির্বাচনে অংশ নিতে পিনাকি ভট্টাচার্য কি ফ্রান্স ছেড়ে বাংলাদেশে আসবেন? পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন, অনেকটা নির্বাসিত জীবনযাপনের মতোই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার দেশে ফেরা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমন পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ময়দানে সরাসরি অংশ নিতে নিজ জন্মভূমিতে ফিরে আসার সিদ্ধান্ত তার জন্য ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় দিক থেকেই একটা বিশাল চ্যালেঞ্জ। ফ্রান্সের মতো একটি নিরাপদ আশ্রয় ছেড়ে দেশের অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার জন্য তাকে কী ধরনের মনোবল এবং প্রতিজ্ঞার প্রয়োজন হবে তা সহজে অনুমেয়। কিন্তু যদি তিনি ফিরে আসেন, তবে তা কেবল ঢাকা ৩ আসনেই নয়, বরং পুরো দেশের রাজনীতিতেই একটা নতুন ঢেউ তুলবে। অনেক জামাত সমর্থকদের মতে এই বড় প্রশ্নের সমাধান হতে পারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে। তারা ভাবছেন, যদি জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান নিজে পিনাকি ভট্টাচার্যকে রাজি করানোর চেষ্টা করেন, তাকে সব ধরনের আশ্বাস ও সমর্থন দেন, সেক্ষেত্রে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ইতিবাচক সাড়া দিতে পারেন। ডাক্তার শফিকুর রহমানের মতো একজন শীর্ষ নেতার ব্যক্তিগত অনুরোধ এবং জামায়াতের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা ও সমর্থন পিনাকিকে দেশে ফেরার সাহস জোগাতে পারে। আর পিনাকি ভট্টাচার্য যদি সত্যি ঢাকা ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হন, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটি বিএনপির বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে একটা তুমুল ঐতিহাসিক নির্বাচনী লড়াইয়ের রূপ নেবে। এই প্রতিদ্বন্দ্বিতা কেবল দুই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আদর্শের লড়াই, জনপ্রিয়তার লড়াই, রাজনৈতিক কৌশলের একটা চূড়ান্ত পরীক্ষা হবে। তার পেছনে থাকবে বিএনপির মতো একটি শক্তিশালী দলের সাংগঠনিক সমর্থন এবং ঐতিহ্যবাহী ভোট ব্যাংক। অন্যদিকে থাকবেন অপ্রথাগত, জনপ্রিয় এবং বিতর্কিত পিনাকি ভট্টাচার্য, যার প্রধান শক্তি তার অনলাইন জনপ্রিয়তা, ফ্যাসিবাদ বিরোধী পরিচিতি এবং জামায়াতের অভিনব সমর্থন। ঢাকা ৩ আসনে এই সম্ভাব্য লড়াই কেবল স্থানীয়ভাবে না, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনা সৃষ্টি করবে। এই আসনে হিন্দু প্রার্থীর এই লড়াই, যেখানে একজন বিতর্কিত দলের প্রতীক নিয়ে লড়বেন, তা বাংলাদেশের সংখ্যালঘু রাজনীতি এবং নির্বাচনী কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনৈতিক ধারায় একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যেখানে মূলধারার রাজনৈতিক দলগুলো তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। স্থানীয় ভোটারদের কাছে একটি অনন্য সুযোগ হবে এটি নিজেদের মতামত প্রকাশ করার জন্য, যেখানে তারা কেবল প্রথাগত রাজনৈতিক দলের উপর আস্থা না রেখে নতুনত্বের পক্ষেও রায় দিতে পারে। এই পুরো ঘটনা শুরুতেই যা কেবল জামায়াতের একটি চমকপ্রদ ঘোষণা হিসেবে শুরু হয়েছিল, তা এখন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন সাসপেন্সপূর্ণ এবং বহুমাত্রিক অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছে। এর চূড়ান্ত পরিণতি কী হবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত। তবে যাত্রাপথ যে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের জন্য একটা অসাধারণ কৌতূহল ও উত্তেজনার জন্ম দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।